মানে আপনি একটা বাঁশ খাবেন, হ্যাঁ? এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা বাঁশ, এটা কিন্তু ঝোড়া আছে। আপনারা অঝোড়াও খাইতে পারেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো মাত্র আমি আমার গাভীগুলোকে দুপুরের খাবার দেওয়া শেষ করলাম। তো বেশ কিছুদিন যাবৎ কয়েকজন ব্যক্তি আমাকে একটা প্রশ্ন করতেছে যে ব্যাংক ঋণ নিয়ে বা এনজিও থেকে বা কোনো কিস্তির মাধ্যমে টাকা উঠায় খামার করা যাবে কিনা? এতে করে মানে মানে কিরকম ফলাফল আসতে পারে বা এর মানে পরিপ্রেক্ষিতে মানে পরবর্তীতে কি হতে পারে? তো এই বিষয়টি জানতে চাইছে আমার কাছে। মানে পরামর্শ চাইছে আরকি। তো তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি। তো পরামর্শ আমি এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করি। এতে করে অনেকেই বুঝতে পারবে বা যারা ব্যাংক লোন নিয়ে বা কিস্তির মাধ্যমে খামার করতে যাচ্ছে তারা আসলে মানে কি সমস্যার মধ্যে পড়বে বা ব্যাংক লোন নিলে বা কিস্তির মাধ্যমে খামার করলে মানে যে সমস্ত মানে যে অবস্থাটা হয় আরকি। তো এটা আমি আপনাদের সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ? তো ধরেন আপনি ব্যাংক লোন নিলেন বা কিস্তির মাধ্যমে হোক বা কোনো এনজিও থেকে আপনি মানে গরুর খামার করার জন্য মানে ১০ থেকে ১৫ লক্ষ টাকা মানে ঋণ নিলেন আরকি। তো আপনি যেহেতু ব্যাংক থেকে ঋণ নিছেন বা কোনো এনজিও থেকে ঋণ নিছেন, তাহলে প্রতি মাসে আপনাকে সেটার কিস্তি দেওয়া লাগবে। হ্যাঁ? তো সেই টাকার মানে ১০ থেকে ১৫ লাখ টাকার অ্যামাউন্টের যে কিস্তিটা আসে সেটা প্রতি মাসে কিন্তু আপনাকে দেওয়া লাগবে। তো ধরে নিলাম যে আপনি একটা ২০ লিটারের দুধের গাভী কিনলেন। হ্যাঁ? মানে একটা মানে ১৫ লক্ষ টাকাতে আপনি ৩ থেকে ৪ টা বা ৫ টা আপনি ২০ লিটারের দুধের গাভী কিনলেন। এবং আপনি একটা হিসাব করলেন যে আমি প্রতিদিন মানে ২০ লিটার করে দুধ পাবো। তাহলে আমি একটা গাভী থেকে ৳১,০০০ করে পাচ্ছি। তাহলে আমি আমার ৫ টা গাভী যদি হয়, তাহলে ৫ টা গাভী থেকে আমি ৳৫,০০০ পাচ্ছি। হ্যাঁ? তো প্রতিদিন যদি আমি ৳৫,০০০ পাই তাহলে আমার মাসগুলোতে অনেকগুলো টাকা হয়ে যাচ্ছে। তাহলে তো আমি আমার কিস্তি আরামে চালাতে পারবো। তাহলে তো আমার আর কোনো সমস্যা নাই। হ্যাঁ? তো এই চিন্তা ভাবনা যদি আপনারা করে থাকেন, মানে মূল কথা হচ্ছে যে আপনি যদি ব্যাংক লোন নিয়ে এনজিও থেকে বা কোনো কিস্তি থেকে লোন নিয়ে আপনি গরুর খামার করেন, মুরগির খামার করেন, বকরির খামার করেন, হাঁসের খামার করেন বা কুত্তার খামার বা বিলাইয়ের খামার, যেই খামারই করেন না কেন, মানে আপনি একটা বাঁশ খাবেন, হ্যাঁ? এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা বাঁশ, এটা কিন্তু ঝোড়া আছে। আপনারা অঝোড়াও খাইতে পারেন, হ্যাঁ? তো যারা এরকম চিন্তা ভাবনা করছেন যে আপনারা ব্যাংক লোন নিয়ে বা কিস্তির মাধ্যমে টাকা নিয়ে আপনি খামার শুরু করবেন, তো তারা আপনার বাড়ির আশেপাশে বাঁশঝাড় মানে লাগায় রাখেন, যাতে করে আর বাঁশ অন্য জায়গা থেকে কিনা না লাগে, হ্যাঁ? আর যাদের বাঁশঝাড় আছে তাদের তো কোনো সমস্যা নেই। তো তাহলে আপনারা বলতে পারেন যে কেন আমরা এই সমস্যার মুখে পড়বো? তো এখন আমি আপনাদের বিস্তারিত আলোচনাটা বলি আরকি। তো আপনি তো নিয়ে আসছেন যে একটা দুধের গাভী যেটা হলো ২০ লিটার, হ্যাঁ? ২০ লিটার দুধ দিবে প্রতিদিন। পৃথিবীর কোনো গাভী নাই যে প্রত্যেকটা দিন একটা করে গাভী আপনার ২০ লিটার করে দুধ দিবে। সে কোনদিন ১৬ লিটার দুধ দিবে, কোনদিন ১৭ লিটার দিবে, কোনদিন ১৮ লিটার দিবে, কোনদিন ২০ লিটারও দিবে, কোনদিন আবার ২২ লিটারও দিবে। সে পার্মানেন্ট ভাবে কোনদিনও ২০ লিটার করে দুধ দিবে না, হ্যাঁ? এটা কোনো গাভী দিবে না। আর আমার পিছনে যে গাভীগুলো দেখতেছেন এগুলোর কথাই বলি, হ্যাঁ? তো এগুলা যখন বাচ্চা প্রসব করবে, বাচ্চা প্রসব করার পর মানে এদের যে পিক টাইম বলতে যে এরা পরিপূর্ণ দুধ যে সময়টুকুতে দেয়, এরা কত মাস দুধ দিবে আপনাদের পরিপূর্ণ? মানে পরিপূর্ণ দুধ এরা দিবে ৩ মাস, ৪ মাস, সর্বোচ্চ ৫ মাস দুধ দিবে। হ্যাঁ? তো ৫ মাস আপনি কিস্তি চালাইলেন। চালানোর পর পরে যে আর যে আপনার ৭ মাস আছে, এই ৭ মাস আপনি কেমনে কিস্তি দিবেন? হ্যাঁ? কেননা এই ৫ মাস তো মনে করেন যে আপনি কিস্তি মানে এই পরিপূর্ণ দুধ দিছে, সেটার মাধ্যমে আপনি কিস্তি চালাইলেন। বা ব্যাংকের লোনের যে কিস্তি আছে সেটা চালাচ্ছেন। তো এর পরবর্তীতে ৭ মাসে তো আর সেই দুধ দিবে না। ২০ লিটার করে আপনি প্রতিদিন দুধ পাচ্ছেন সে তো আর দিবে না। ধীরে, ধীরে তার দুধ কমে আসবে। না একটা সময় গিয়ে দেখা যাবে যে ১৫ লিটার হইলো, আবার কোনদিন ১০ লিটার, কোনদিন ১২ লিটার, ৬ লিটার এরকম করে, করে তো ৭ মাস যখন যাবে, ৮ মাস যাবে তখন তো দুধ আর হবে না। তখন আপনি কিস্তি চালাবেন কি করে? তখন মাথায় আকাশ ভেঙে পড়বে যে আমি কি করলাম আর কি করলাম। হ্যাঁ? একদিকে গাভীর খরচ, একদিকে কিস্তির ম্যানেজার এসে বাসায় বসে থাকবে। মানে কোন দিকে যাবেন কুল কিনারা পাবেন না, খামার ধ্বংস। হ্যাঁ? পান্থপড়া গোছায় নিয়ে দেখেন যে অন্য কোথাও পালা লাগছে। নাহলে নিজের ঋণের বোঝা মাথায় ঢালতে, ঢালতে দেখবেন যে বাড়ির কোনো জমি আছে বা কোনো কিছু আছে সেটা বেইচা সেই ঋণ শোধ করা লাগবে। হ্যাঁ? তো যারা এই প্ল্যান মাথার মধ্যে নিয়েছেন এই প্ল্যানটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কেননা এই সমস্ত প্ল্যান করে কখনো আপনি সামনে এগোতে পারবেন না বা খামার করে আপনি লাভবান হতে পারবেন না। হ্যাঁ? আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলতেছি। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমি কিভাবে খামার শুরু করব? বা যেহেতু আমি এই ব্যাংক লোন বা মানে কিস্তির মাধ্যমে বা এনজিওর মাধ্যমে যদি আমি খামার শুরু করতে যাই তাহলে এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে কি আমি খামার করতে পারবো না? আপনি অবশ্যই খামার করতে পারবেন। ১ম এ আপনাকে যে কাজটি করতে হবে শুরুতেই আপনার পকেটের দিকে তাকাইতে হবে। আপনার পকেটে কয় টাকা আছে? আপনার পকেটে ৳১০০ আছে। আপনি সেখান থেকে ৳৩০ খরচ করেন। আপনার পকেটে ৳৫০,০০০ আছে সেখান থেকে আপনি ৳১৫,০০০ খরচ করেন। আপনার পকেটে ৳১,০০,০০০ আছে সেখান থেকে আপনি ৳৩০,০০০ খরচ করেন। মানে আপনার কাছে যে টাকা আছে সেই মূলধনের ১ ভাগ আপনি খরচ করেন, বিনিয়োগ করেন। হ্যাঁ? আপনি গরুর খামার করতে পারতেছেন না, আপনার টাকার সমস্যা। আপনি মুরগির খামার করেন। এখানে আপনার ২০-৩০ হাজার টাকা হইলেও হইতে পারে, করতে পারবেন।
আপনার টাকার সমস্যা, আপনি 50,000 টাকা হলে একটা ছাগলের খামার করতে পারেন, হাঁসের খামার করতে পারেন। এগুলাতে তো অত টাকা লাগতেছে না। আপনি এগুলাতে শুরু করেন, পরবর্তীতে গরুর খামারে আসেন। গরুর খামারে যখন আপনি আসবেন সেখানে আপনাকে 10 থেকে 15 লক্ষ টাকা আপনার ইনভেস্ট করা লাগবে। কারণ এখানে একটা থাকার ব্যবস্থা, শেড তৈরি করতে হবে। তারপরে এর মানে এর 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 যে আপনি গোয়ালে এনে রাখবেন, রাখার পর মনে করেন গরু কিনতে হবে বা এদের একটা খরচ। তো সবকিছু মিলায়ে 10 থেকে 15 লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করা লাগবে। হ্যাঁ? যদি আপনার পকেটে যদি আপনার মানে নিজের পকেটে যদি আপনার 10 থেকে 15 লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে আপনি নামতে পারেন। আমি বাধা দেব না। আপনি নামে সেখানে আপনি কাজ করেন। আপনার 15 লক্ষ টাকা আছে, আপনি 5 লক্ষ টাকা খাটান। আর 10 লক্ষ টাকা রেখে দেন। মানে আমি মূলধনের ১ ভাগ খাটাতে বলতেছি, এর কারণটা হচ্ছে আপনি যদি আপনার সমস্ত মূলধন এখানে বিনিয়োগ করেন, বিনিয়োগ করার পর আপনি তো ওইভাবে জানেন না যে গরু কিভাবে পালন করা লাগবে। আপনি বিনিয়োগ করার পর দেখতেছেন যে আপনার গরুর কোনো সমস্যা হইলো, হ্যাঁ? আপনার একটা পালে দুধের গরুর সমস্যা হইলো। কোন খামারি বা কোন কেউ চাবে না যে তার পালে সবথেকে সুন্দর গাভীটা, হ্যাঁ? সবথেকে ভালো গাভীটা মানে কসাইয়ের কাছে বিক্রি করে দিক। কসাইয়ের কাছে কেন বিক্রি করে দিক সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে আপনি বেশি দুধের গাভী, হুট করে গরুটার ম্যাস্টাইটিস হইলো, হ্যাঁ? মানে ওলান ফোলা রোগ ধরলো আরকি। তো আপনি এটা সারাইতে পারলেন না। একটা গরু বাট নষ্ট হয়ে গেল। গরুর যদি বাট নষ্ট হয়, যদি দুধই না বের হয়, তাহলে ওই গরুর দাম নেই। হ্যাঁ? ওই গরুর আর কোনো দাম নেই। সেই গরুটাকে আপনাকে মাংসের দরে বিক্রি করা লাগবে। যদি আপনি ওটা ২.৫ লক্ষ টাকা দিয়ে কিনেন বা ২ লক্ষ টাকা দিয়ে কিনেন, তার ৩ ভাগের ১ ভাগ দিয়ে বিক্রি করা লাগবে ৬০ থেকে ৭০,০০০ টাকা দিয়ে। তো কষাই এসে তো এটা মাংসের দরে নিবে আর দুধের দরে তো মানে ওই গরু আর নিবে না। তাহলে আপনার এখানে কতটা ঘাটতি পড়ে গেল। তো এই সমস্ত যখন আপনি ক্ষতির সম্মুখীন যখন হবেন, খামারে যখন দেখবেন যে এরকম লসের সংখ্যা একদিক থেকে আসতে আছে মানে এরকম প্রতিকূলতা যখন আপনার মধ্যে পড়বে, তখন আপনি কুলায় উঠতে পারবেন না। ওই যে আপনি সম্পূর্ণ মূলধন ঢেলে দিয়েছেন, ঢেলে দেওয়ার ফলে দেখতেছেন যে আপনি মানে আপনার খামার ধ্বংস, মানে আপনি নিজেও ধ্বংস। আপনি আর যেখান থেকে দাঁড়িয়ে আছেন এখান থেকে আর আপনি সোজা হয়ে আর উড়ে দাঁড়াতে পারবেন না। হ্যাঁ? তো এখন আমি আপনাদের যে পরামর্শটা দিচ্ছি যে আপনার কাছে যে টাকা পয়সা থাকবে, আমি বলতেছি না যে খামার করেন না। আপনার কাছে নিজস্ব তহবিলে যে টাকা আছে সেই টাকা থেকে আপনি ১ ভাগ টাকা খরচ করবেন খামারে। আপনি দেখেন আপনি তো শিখতেছেন এখানে। যখন আপনি এখানে মানে শিখে যাবেন যে কিভাবে কি করা লাগবে, যখন আপনি বিষয়গুলা বুঝবেন তখন দেখবেন যে আপনার গরু পালন সোজা হয়ে গেছে। তখন আপনি টাকা বিনিয়োগ করেন। হ্যাঁ? একবারে সম্পূর্ণ টাকা বিনিয়োগ করতে যাবেন না। তো এই ছিল আপনাদের জন্য পরামর্শ। তো যারা চিন্তা ভাবনা করেন যে আমি ব্যাংক লোন নিবো বা কিস্তির মাধ্যমে টাকা নিবো বা এনজিওর মাধ্যমে টাকা নিবো, তাহলে তো আমি নিয়ে আমি গরু কিনে নিয়ে আসলাম বাসায়। এতগুলা করে দুধ পাবো। দুধ পাওয়ার পর দুধ বিক্রি করবো। আমি আমার কিস্তি সম্পূর্ণ দিয়ে দিবো। বাহ! আমি তো বড়লোক হয়েই গেলাম। তো ওই চিন্তা ভাবনা মাথায় থাকলে এই যে এরকম একটা বাঁশ খাওয়া লাগবে, হ্যাঁ? এটা আমি আপনাদের মানে বাস্তবতা থেকেই বলতেছি। মানে এরকম একটা অঝোড়া এটা তো ঝোড়া আছে, আপনাকে অঝোড়া বাঁশ খাওয়া লাগবে। তো এই চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে ছেড়ে দিল। নিজের যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। আমার মানে অনেক বড়, বড় খামারিরা অনেক বড়, বড় গরু পালতেছে। তাই দেখে যে মানে আমাকেও তাদের মতো করে গরু পালতে হবে তা না। আমার যেটা আয়ত্তের সামর্থ্য আছে, আমি যেটা করতে পারবো, তো আমাকে সেটাই করা লাগবে। এর বেশি তো আমি কিছু করতে পারবো না, তাই না? তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো আশা করি আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা মানে বুঝে চলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ? তো এই ছিল আজকে ভিডিও। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি আমার এই ছোট মাথা থেকে ছোট জ্ঞানে যা আমি মানে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটুকু আপনাদের মাঝে শেয়ার করতে পারি, তো ইনশাআল্লাহ আমি সেটা শেয়ার করব আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।